প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় যে প্রবলেম সেটিতে চলে যাই। এটা হচ্ছে কোয়েশ্চেনটা একটু আমরা দেখি যে 80 ml 0.3 m অ্যাসিডিক অ্যাসিডের সাথে 20 ml 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, দ্রবণ যোগ করা হলো। মিশ্রণটিতে 2 to 3 ml 0.1 m HCl বা 2 to 3 ml 0.1 m পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দ্রবণের pH এর কোনো পরিবর্তন হবে কিনা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এই কোয়েশ্চেনটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও আমাদেরকে 80 ml 0.3 m অ্যাসিডিক অ্যাসিড এবং 20 ml 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটি দ্রবণ মিশ্রণ করে তার মিশ্রিত দ্রবণটি pH মিশ্রিত দ্রবণটি কি বাফার হবে কিনা সেটি আমাদের ব্যাখ্যা করতে হবে। যদি বাফার হয় তাহলে আমরা মিশ্রিত দ্রবণে যদি 2 থেকে 3 ml 0.1 m পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটি একটি ক্ষার অথবা 2 থেকে 3 ml 0.1 m HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি একটি অ্যাসিড মিশ্রিত করলেও দ্রবণের pH পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটিতে যেটি দেখাতে হবে, প্রুভ করতে হবে, সেটি হচ্ছে এটিকে একটি বাফার দ্রবণ কিনা। সেটি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের কোয়েশ্চেনটি সলভ হয়ে যাবে। তাহলে আমরা দেখি কোয়েশ্চেনটা সলভ করে। এখানে শুরুতে আমি দেখে নেব যে দুইটা দ্রবণের মধ্যে একটি অ্যাসিডিক অ্যাসিড যে দ্রবণ তার ঘনমাত্রা হচ্ছে 0.3 m এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তার ঘনমাত্রা হচ্ছে 0.1 m। যেহেতু এখানে ঘনমাত্রা সমান নেই, আমরা ঘনমাত্রাটা সমান করে নেব। তাহলে আসি 80 ml 0.3 m অ্যাসিডিক অ্যাসিড। এখানেও আমরা আগের মতো আয়তন এবং ঘনমাত্রা দুটি গুণ করব। 80 ইন্টু 0.3 আয়তন হয়ে যাবে, ঘনমাত্রা হয়ে যাবে 1 m অ্যাসিডিক অ্যাসিড ইকুয়াল আমরা পাবো 24 ml 1 m ঘনমাত্রা অ্যাসিডিক অ্যাসিড। একইভাবে ক্ষার দ্রবণটি 20 ml 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানেও আমরা আয়তন এবং ঘনমাত্রা গুণ করে নেব। আয়তন হচ্ছে 20 ml 20 into 0.5 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা পেয়ে যাব 10 ml 1 m ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এই দুইটা দ্রবণের ঘনমাত্রা আমরা সমান করে নিলাম। ঘনমাত্রা সমান করার পর তাদের আয়তন পেলাম 24 ml অ্যাসিডিক অ্যাসিড এবং 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্বিতীয় ধাপে আমরা যেটি করব সেটা হচ্ছে এই দুইটি দ্রবণের মধ্যে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া দেখাবো। বিক্রিয়াটি হবে এরকম। অ্যাসিডিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি। এই বিক্রিয়াটিও এটি 1:1 অনুপাত সংঘটিত হবে। 1:1 অর্থাৎ এখানে 1 ml 1 m ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিডকে 1 ml 1 m ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়ে 1 ml সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে সমান 1 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 10 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড
প্রশমিত করবে সমান 10 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড। তাহলে মিশ্রিত দ্রবণে অবশিষ্ট অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণ অবশিষ্ট অ্যাসিডিক অ্যাসিড ইকুয়াল 24 minus 10 ml 1 m acidic acid equal to 14 ml 1 m acidic acid। তাহলে আমরা অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে অবশিষ্ট অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণ পেয়ে গেছি 40 ml 1 m ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিড। এবং আমরা জানি উৎপাদ হিসেবে এখানে সোডিয়াম অ্যাসিটেট রয়েছে, যেহেতু এখানে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 10 ml এর সাথে উৎপাদের পরিমাণও 10 ml সোডিয়াম অ্যাসিটেট থাকবে। তাহলে আমরা এই দুটি দ্রবণের মিশ্রণে অবশিষ্ট থাকবে মিশ্রণে অবশিষ্ট থাকবে 14 ml অ্যাসিডিক অ্যাসিড ও 10 ml সোডিয়াম অ্যাসিডেট। যেহেতু মিশ্রণটিতে 14 ml অ্যাসিডিক অ্যাসিড যেটা একটি দুর্বল অ্যাসিড এবং 10 ml সোডিয়াম অ্যাসিডেট এটি একটি লবণ, তাহলে এই মিশ্রণে যে অবশিষ্ট দ্রবণগুলো আছে এই দ্রবণগুলো দিয়ে একটি মিশ্রণটি হবে অম্লীয় বাফার দ্রবণ। যেহেতু মিশ্রণটি একটি অম্লীয় বাফার দ্রবণ, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে এখানে যদি 2 to 3 ml 1 m ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিড অথবা 2 to 3 ml 1 m ঘনমাত্রার পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করি, তাহলে এই দ্রবণটির পিএইচ পরিবর্তন হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। যেহেতু এটি একটি আমরা প্রমাণ করলাম যে মিশ্রণটি একটি অম্লীয় বাফার দ্রবণ, আমরা সকলেই জানি যে অম্লীয় বাফার দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করি তাহলে ওই দ্রবণে পিএইচ পরিবর্তন হয় না। সুতরাং এই মিশ্রণটিতে আমরা যদি 2 to 3 ml 1 m ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা 2 to 3 ml 1 m ঘনমাত্রার পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে মিশ্রণটি তার পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় যে প্রবলেম সেটিতে আমরা চলে যাই। এখানে দেখা যাচ্ছে দুইটি পাত্র এ এবং বি দুইটা পাত্র আছে। এই পাত্রে রয়েছে 0.1 m অ্যাসিডিক অ্যাসিড 100 ml অর্থাৎ 100 ml 0.1 m অ্যাসিডিক অ্যাসিড এবং বি পাত্রে রয়েছে 0.1 m ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ml অর্থাৎ 40 ml 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের যে কোশ্চেন দেয়া আছে সেই কোশ্চেনটি হচ্ছে এ ও বি পাত্রের মিশ্রণের পিএইচ গণনা করো। তাহলে আমরা এখানে দেখি যে এ পাত্রে রয়েছে একটি দুর্বল অ্যাসিড এবং বি পাত্রে রয়েছে একটি তীব্র ক্ষার। তো এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করার জন্য আমি তোমাদেরকে 4টা স্টেপ বলে দিই। যে প্রথম স্টেপে আমরা প্রথম স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পাত্রের ঘনমাত্রা আমরা 1 করে নেব। তাহলে আমরা স্টেপ 1 যে কাজটা করব, ঘনমাত্রা উভয় পাত্রের ঘনমাত্রা 1 m করে নেব। তাহলে আসি কাজটা আমরা করে নিই। যে এ পাত্রে আছে 100 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড,
100 ইন্টু 0.1 m ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিড, 100 ইন্টু 0.1 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড। এখানেও আমরা পূর্বের যে দুইটি কোয়েশ্চেন সলভ করেছি সেই দুইটির মতোই আয়তন এবং ঘনমাত্রা গুণ করলাম, গুণ করে ঘনমাত্রা 1 লিখলাম। তাহলে এখানে হয়ে যাবে 10 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এই পাত্রে আমরা ঘনমাত্রা 1 করার পর পেলাম 10 ml 1 m ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিড। একইভাবে বি পাত্র যদি আমরা করি, বি পাত্রে আছে 40 ml 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা যদি ঘনমাত্রা, আয়তন এবং ঘনমাত্রা গুণ করি, আয়তন হয়ে যাবে আর ঘনমাত্রা হয়ে যাবে 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল আমরা পাবো 4 ml 1 m ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ আমরা ঘনমাত্রা যখন উভয় দ্রবণের 1 করে নিলাম, এ পাত্রে ঘনমাত্রা হচ্ছে 10 ml, সরি আয়তন হচ্ছে 10 ml এবং বি পাত্রে আয়তন হচ্ছে 4 ml। দ্বিতীয় ধাপে আমাদের যে কাজটি করতে হবে, স্টেপ 1 গেল, স্টেপ 2 আমরা যে কাজটি করব, উভয় পাত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লিখতে হবে। উভয় পাত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লিখতে হবে। তাহলে আমরা লিখে নিই উভয় পাত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। প্রথম পাত্রে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড এবং দ্বিতীয় পাত্রে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এখানে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে সোডিয়াম অ্যাসিটেট এবং পানি উৎপন্ন হবে। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় অ্যাসিডিক অ্যাসিড ছিল আমার 100 ml ছিল, সেটা যখন ঘনমাত্রা 1 করে নিলাম আমরা 10 ml অ্যাসিডিক অ্যাসিড। আর দ্বিতীয় পাত্রে 40 ml 0.1 m ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সেটিকে ঘনমাত্রা 1 করার পর আমাদের রয়েছে 4 ml। আর প্রাথমিক অবস্থায় 0 ml সোডিয়াম অ্যাসিটেট এবং 0 ml পানি উৎপন্ন হবে। যেহেতু প্রাথমিক অবস্থায় এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়নি, সুতরাং উৎপাদ হিসেবে আমরা সোডিয়াম অ্যাসিটেট এবং পানির পরিমাণ পাবো 0। এখন যখন সাম্যাবস্থা বা মিশ্রণে, বাফার দ্রবণ যখন তৈরি হবে, আমরা এখানে দেখি বিক্রিয়াটি 1:1:1 অনুপাতে সংঘটিত হচ্ছে। অর্থাৎ এখানে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড 4 ml অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে বাফার মিশ্রণে অবশিষ্ট হিসেবে আমরা অ্যাসিডিক অ্যাসিড পাবো 10 - 4 ml ইকুয়াল 6 ml। আর এখানে 4 - 4 ml ইকুয়াল 0 ml। এবং উৎপাদ হিসেবে আমরা অ্যাসিডিক অ্যাসিড, যেহেতু এখানে 4 ml এর সাথে বিক্রিয়ায় 4 ml সোডিয়াম অ্যাসিটেট এবং 4 ml পানি উৎপন্ন হবে। তাহলে আমরা দ্বিতীয় ধাপের কাজটি সম্পন্ন করলাম, যে বাফার দ্রবণে কি পরিমাণ নিয়ে আমরা বাফার দ্রবণ তৈরি করব। এখানে দেখা যাচ্ছে অ্যাসিডিক অ্যাসিড 4 ml আর সোডিয়াম অ্যাসিটেট 6 ml, সোডিয়াম অ্যাসিটেট 6 ml এবং পানি 6 ml উৎপন্ন হবে। এই দ্রবণগুলো অর্থাৎ 6 ml অ্যাসিডিক অ্যাসিড, 6 ml সোডিয়াম অ্যাসিটেট এবং 6 ml পানির মিশ্রণ থেকে আমরা বাফার দ্রবণ পাবো। তৃতীয় ধাপে আমাদের যেটি করতে হবে, আমরা সকলেই পিএইচ, বাফার দ্রবণের পিএইচ গণনার সমীকরণ আমরা জানি, এর আগের ক্লাসও আমি দেখিয়েছি হ্যান্ডারসন সমীকরণের মাধ্যমে। সমীকরণটা হচ্ছে তৃতীয় স্টেপ।
পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লবণ এর ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখানে আমাদের তৃতীয় ধাপে কে যেহেতু দেয়া আছে তাহলে আমরা পিকে এর মান নির্ণয় করতে পারবো, কিন্তু বাফার মিশ্রণে আমাদের লবণ, সোডিয়াম অ্যাসিটেট এবং অ্যাসিডিক অ্যাসিড এদের ঘনমাত্রা আমাদের জানা নেই। বাফার মিশ্রণে আমরা তৃতীয় ধাপে যে কাজটি করব সেটা হচ্ছে বাফার দ্রবণে লবণ এবং অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব। তো এটি নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হলো মিশ্রণে কোনো যৌগ এর ঘনমাত্রা ইকুয়াল মিশ্রণের পূর্বে ওই যৌগের ঘনমাত্রা ইনটু আয়তন ডিভাইডেড বাই মিশ্রণের মোট আয়তন। এই সূত্রটি ব্যবহার করে আমরা বাফার মিশ্রণে লবণ, সোডিয়াম অ্যাসিটেট এবং অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা নির্ণয় করে নিই। বাফার মিশ্রণে অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা ইকুয়াল বাফার দ্রবণে অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে আমরা সূত্র অনুযায়ী বাফার দ্রবণের মিশ্রণের পূর্বে অ্যাসিডিক অ্যাসিড ছিল 6 ml এবং এটি আয়তন ঘনমাত্রা ছিল 1 m। আর মিশ্রণের মোট আয়তন, মিশ্রণ এখানে 6 অর্থাৎ 6 ml অ্যাসিডিক অ্যাসিড, 4 ml সোডিয়াম অ্যাসিটেট এবং 4 ml পানি যুক্ত হবে। তাহলে আমরা ঘনমাত্রা পেয়ে যাব 6 ডিভাইডেড বাই 14 m মোল পার লিটার ঘনমাত্রা। এখানে মান আসবে 6 ডিভাইডেড বাই 14 ইকুয়াল 0.4428 m ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিড। একইভাবে বাফার দ্রবণে আমরা যদি সোডিয়াম অ্যাসিটেটের ঘনমাত্রা অর্থাৎ লবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে চাই তাহলে CH3COO এর ঘনমাত্রা ইকুয়াল মিশ্রণের পূর্বে অর্থাৎ বাফার দ্রবণ তৈরি করার পূর্বে সোডিয়াম অ্যাসিডেট ছিল 4 ml, তাহলে 4 তার ঘনমাত্রা হচ্ছে 1 m ডিভাইডেড বাই মিশ্রণের মোট আয়তন 6 প্লাস 4 প্লাস 4 মোল পার লিটার অর্থাৎ মোলার দ্রবণ। তাহলে এখানে পেয়ে যাব আমরা 4 ডিভাইডেড বাই 14 m ইকুয়াল 4 divided by 14 equal 0.287 মোল পার লিটার। তাহলে আমরা এখন হেন্ডারসন যে সমীকরণ, সেই সমীকরণে অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের ঘনমাত্রার মান বসিয়ে দিয়ে আমরা পিএইচ নির্ণয় করতে পারি। আমি সমীকরণটি আবার লিখে দিচ্ছি। সমীকরণটি হচ্ছে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। যেহেতু এটি একটি অম্লীয় বাফার দ্রবণ, এখানে অ্যাসিড হবে, তাহলে পিএইচ ইকুয়াল পিকেএ, সূত্রটা আমরা জানি মাইনাস লগ অফ
Ka প্লাস লগ অফ, এখানে লবণ হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট এর ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিটিক অ্যাসিড এই সমীকরণে আমরা যদি মাইনাস লগ কে এর মান হচ্ছে কোশ্চেনে দেয়া আছে 1.8 ইন্টু 10 ইনভার্স 5 প্লাস লগ তো আমরা এখানে সোডিয়াম অ্যাসিটেটের ঘনমাত্রা পেয়ে গেছিলাম। সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে 0.285, অপরদিকে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেছিলাম 0.428। এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান দাঁড়াবে মাইনাস লগ 1.8 ইকুয়াল এখানে 4.74 মাইনাস log of 0.285 divided by 0.428 equal minus 0.176। আমরা ক্যালকুলেশন করি 4.74 minus 0.176 equal 4.564। তাহলে আমরা বাফার দ্রবণের পিএইচ যে অর্থাৎ পাত্র এ এবং পাত্র বি এই দুইটা পাত্রের মিশ্রণের পিএইচ আমরা ক্যালকুলেশন করে নিলাম 4.576। যেহেতু এখানে মিশ্রণের পিএইচ 4.576 যা 7 অপেক্ষা কম, সুতরাং এটি একটি অম্লীয় বাফার দ্রবণ। এবং এই বাফার দ্রবণে কোয়েশ্চেন যদি এভাবে দেয় যে এ ও বি পাত্রের মিশ্রণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হবে কিনা বা পিএইচ কিভাবে অপরিবর্তিত থাকবে তা পিএইচ গণনার মাধ্যমে দেখা। তাহলে আমরা এতটুকু করার পর এরপরে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল যদি আমরা আলোচনা করে দিই তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেনটি সলভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে দেখবে তোমরা এই যে নিয়মের অঙ্কগুলো আমি করালাম এই নিয়ম থেকে প্রায় সময় বোর্ড কোয়েশ্চেনে তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে। এবার তোমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করে পাশাপাশি তোমরা বোর্ড কোয়েশ্চেনের যে সমস্যা রয়েছে বাফার দ্রবণ সংক্রান্ত সেই সমস্যাগুলো যদি সমাধান করে নাও আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।